ঘটনা সামনে আসছে। তিনি কিন্তু মৃতদেহকেও ছাড়তেন না, মৃতদেহের সাথেও সহবাসের পণ ভিডিও করে সেটা ছাড়া হতো। মানে একাধিক, এবং যারা অভিনব মানুষের একটা ক্রাইম করার একটা প্যাটার্ন থাকে, উনি সেই প্যাটার্নকে একটা শিল্পকলায় নিয়ে চলে গেছে। এত সুন্দর অভিনব কায়দায় উনি এত সুন্দর ব্যাপারটাকে, শিল্প নেই তো, আরে কে বলেছে পশ্চিমবঙ্গে শিল্প নেই? দুর্নীতির মতো এত বড় শিল্প আপনি গোটা ভারতবর্ষে ঘুরে দেখুন তো কোথাও দেখতে পাবেন না। এই দুষ্কৃতিমূলক কাজ, দুর্নীতিকে পশ্চিমবঙ্গে এত সুন্দরভাবে শিল্পে রূপান্তরিত করা হয়েছে, এবং এরা হচ্ছে এক একটা শিল্পী সত্তার এরা পরিচয় দিচ্ছে। আরে কি বলছেন? আরে এইটাই তো পশ্চিমবঙ্গ, আরে এটাই তো আজকের ডেটে পশ্চিমবঙ্গের পরিচয়, যে পশ্চিমবঙ্গের রূপকাররা, শিল্পীকাররা দুর্নীতিকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছে, এবং এত সুন্দরভাবে এরা সেই জিনিসগুলোকে মানে আমাদের সামনে পথ খুলে দিচ্ছে। আরে কি চাকরি প্রার্থীরা রাস্তায় দাঁড়িয়ে ইয়ে করছে, কষ্ট হয় ওদের দেখে, করুণা হয়। ওরা বরং আমরা এখন আমাদের উচিত আমাদের ছেলে মেয়েদেরকে বলা, বাবা দুর্নীতি শেখো, দুর্নীতিতে 100%, 90% না, দুর্নীতিতে 100% আনো, তবে না তুমি একটা ভালো মানুষ হতে পারবে। কিন্তু মুখ্যমন্ত্রীও তো একাধিক শিল্পের কথা বলেছে, আপনি তো দুর্নীতির শিল্পের কথা বলছেন। মুখ্যমন্ত্রী কাশ শিল্প থেকে শুরু করে কাশফুল দিয়ে পায়বালিশ শিল্প থেকে অনেক কিছু। হ্যাঁ, আমাদের পুজো এগিয়ে এলেই কাশফুলের বালিশের এই ক্রেজিনেসটা বেড়ে যায়, কিন্তু দুর্নীতির মতো এত বড় শিল্প, এবং শুধু শিল্পী সত্তা না, এখান থেকে আপনি নিজেকে একটা মনীষীর পর্যায়ে নিয়ে যেতে পারেন। আমরা কি সুন্দর দেখলাম, যে আমরা এত সুন্দর দেখলাম যেন মনে হচ্ছে স্বর্গ থেকে দেবদূত নেমে আসছে, চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, মানুষ উলু দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে। আর কি চাই? এই তো পশ্চিমবঙ্গ নিজেকে কোন জায়গা থেকে কোন জায়গায় তুলেছে, আর কি চাই? সোনার আমরা ঘুগনি ঝালমুড়ির শিল্প শুনেছিলাম, ওসব অতীত। এখন পুরোটাই চারতলা মল দুর্নীতি করো, দুর্নীতি শিল্পকে প্রতিষ্ঠা করো পশ্চিমবঙ্গের বুকে, এবং নিজেকে শিল্পীকার হিসেবে, শিল্পপতি হিসাবে, মনীষী হিসেবে প্রতিষ্ঠিত করো। বীরভূমের বাঘ তো ফিরে এলো 1.5 বছর বাদে। মুখ্যমন্ত্রী বলেছিল উৎসবে ফিরতে, দেখা গেল কিভাবে উৎসব, গলায় মালা পরিয়ে উৎসব হচ্ছে। কি হ্যাঁ, বলবেন? বাঘের ছবি দেখলাম, অনেকটা বাংলাদেশের বাঘের মতো লাগলো দেখতে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যেভাবে একটা ঐশ্বরিক, একটা অলৌকিক চিত্র দেখলাম দুদিন ধরে, বিশেষ করে নিউজ চ্যানেলগুলো এইভাবে জিনিসটা মনে করালো আমাদের, মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথ আবার পুনর্জন্ম নিয়ে উনি স্বর্গ থেকে নেমে এলেন। আমরা সেরকমই একটা ঐশ্বরিক একটা দৃশ্য দেখলাম। আজকে বীরভূমের ভূমি, শান্তিনিকেতনের ভূমি, বোলপুরের ভূমি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি বলে আমরা গর্ব মনে করতাম, গর্বিত হতাম যেটাকে বলে, আজকে সেই বীরভূমবাসী যেভাবে সেই মাটিকে অলঙ্কৃত করলো, ধন্য বীরভূমবাসীকে ষষ্ঠাঙ্গে প্রণাম। মুখ্যমন্ত্রী তো তড়িঘড়ি বন্যা কবলিত অংশ থেকে দেখতে দেখতে দৌড়ে চলে গেল সেই বাঘের সাথে দেখা করতে, যাকে বলেছিল যে বীরের আখ্যা দিয়ে ফিরিয়ে আনতে হবে। একদম, এই বীর বিক্রম বীর পুরুষের জন্য উনি যা যা করেছেন সেটা তো আমাদেরকে, আমরা প্রতিনিয়ত দেখে যাচ্ছি উনি কিভাবে একদম একনিষ্ঠভাবে করাপ্টেড মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে। একেই বলে ভালোবাসা। এই ভালোবাসা পশ্চিমবঙ্গের মানুষকে শিখতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো সন্দেশখালী এখনো পৌঁছাতে পারলেন না, কিন্তু ওগুলো সাজানো ঘটনা, ওইসব জায়গায় কিছু হয়নি, সব সাজানো ঘটনা। একমাত্র তার দুগ্ধপোষ্য শিশু, এই অনুব্রতর মতো শিশু, অনুকূলানন্দর মতো মানুষজনের জন্য তিনি দৌড়ে যাচ্ছেন। দুদিন পর দেখবো তার ওখানে বোধহয় রবীন্দ্রনাথের পাশে তার 40 ফুট মূর্তি টুর্তি হয়ে গেছে। বীরভূমবাসী সেসব দেখার জন্য প্রস্তুত থাকুক। তো আমরা যা দেখে নিয়েছি, আমাদের এই জীবনে এবার সার্থক হয়ে গেছে, ধন্য হয়ে গেছে। কিন্তু সন্দীপ ঘোষ তাহলে কে? এই প্রশ্নও তো উঠছে, ও কে এত প্রভাবশালী হবে না কেন? আজকে আপনার এটা দেখতে হবে যে আপনি কখনো কি লক্ষ্মীকে ঝাঁটা দিয়ে তাড়িয়ে দেবেন? আমরা সবসময় লক্ষ্মীকে আহ্বান করি। তো যেসব রাস্তা দিয়ে লক্ষ্মী আসছে, তো সেই সব রাস্তাগুলোকে কেন তিনি বন্ধ করবেন? সেই রাস্তা যত রক্তগঙ্গা সেসব রাস্তায় বয়ে যাক, যত লাশের পাহাড় সেসব রাস্তায় থাক, কুছ পরোয়া নেই। লক্ষ্মী আসতে থাকবে, মানুষ দুদিন চেঁচাবে, সব ভুলে যাবে, আবার যেটা সেই হয়ে যাবে, আবার হয়তো ঠাকুরে গেছে
প্রার্থনা করবো যেন আর আমাদের এরকম কোনোদিন কোনো তিলোত্তমা বা অভয়ের জন্য রাস্তায় নামতে না হয়। কারণ আমরা এটাও দেখেছি 9 আগস্টের পর থেকে পরপর কোনো না কোনো জেলায় প্রতিদিন সকালে টিভি খুললেই কিন্তু 9 ধর্ষণ 9 শ্লীলতাহানি বন্ধ কিন্তু হয়নি। আজকে পশ্চিমবঙ্গবাসী যদি এটাই চায় তাহলে এটাই সই, কারণ আমরা বলে 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 আমরাও কিন্তু এবার ফেড আপ হয়ে যাচ্ছি। মানুষকে বোঝানোর আমি হাত ধরে টানতে পারি, কিন্তু মানুষ যদি জেনে বুঝে গিয়ে গাড্ডায় পড়ে সে মানুষকে বাঁচানো সম্ভব। দেখেছি, আমরা দেখেছি নাগরিক সমাজ কিভাবে রাস্তায় নেমেছে, জনজোয়ার আজকে লেগেছে। আমরা কলকাতাবাসী যেভাবে ঝাঁপিয়ে পড়েছি, এই আন্দোলনটাকে পরিকল্পিতভাবে কিন্তু জেলায় জেলায় গ্রামে গ্রামে ঢুকতে দেওয়া হয়নি, কারণ তাদেরকে প্রচ্ছন্নভাবে থ্রেট করা হয়েছে যে তোমরা গেলে তোমরা লক্ষ্মী ভাণ্ডার পাবে না, তোমরা টাকা পাবে না, তোমরা এইসব পঞ্চায়েত এলাকাগুলোতে বলা হয়েছে তোমরা এইসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে। তাহলে আজকে সেই এরিয়াগুলো কি অবস্থা, সব জলমগ্ন, সাপ ক্ষোভ বেরিয়ে সাপ ক্ষোভের সাথে বাস। পশ্চিমবঙ্গ যদি এরকম উন্নতি চায় ভালো, পশ্চিমবঙ্গবাসী দুহাত তুলে যেমন আশীর্বাদ করে। বারবার কিন্তু সবাই আঙুল তুলছে মুখ্যমন্ত্রীর দিকে, তার পদত্যাগ দাবি চাইছে। তো মুখ্যমন্ত্রী তো বলছেন আমি কিছু জানিই না, টেন্ডার দুর্নীতি আমি জানি না। এর আগেও যখন এসএসসি স্ক্যাম হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে ধরেছিল, উনি জানেন না, মানে উনি তো জানেন না। কিন্তু এই যে তোমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যে রূঢ় বাস্তবগুলো ওনার চোখের সামনে তুলে ধরছো, উনি জানার পর কি স্টেপটা নিচ্ছে। মানলাম না জানাটা কোনো দোষের না, কিন্তু জানার পর উনি কি স্টেপটা নিচ্ছে। আমরা বারে বারে একটাই কথা বলছি, এই ABCD কে খালি একটা পদ থেকে তুলে আর একটা পদে নিয়ে গিয়ে তো কোনো লাভ নেই। যার অঙ্গুলি হেলনে এইসব জিনিসগুলো হচ্ছে, সেই মানুষটা যদি, সেই নোংরা বিকৃত মস্তিষ্কের মানুষটা যদি সেই চেয়ারেই বসে থাকে, তাহলে এই পশ্চিমবঙ্গের কোনোদিন উন্নতি হবে না। আর যদি মানুষ এইভাবেই চলতে চায় যে আজকে 1000 থেকে 1200 করেছে, কালকে আবার 500 বাড়িয়ে দেবে, মানুষের স্মৃতি থেকে এটা মুছে যাবে, থাকুক চলতে মানুষ এইভাবে। দিদিদা, মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে এবং সরিয়ে দিয়েছে যে দাবিগুলো তুলেছিল জুনিয়র ডাক্তার, তাদের কথা শুনে কিন্তু তাদের দাবি মেনে সিপিকে সরিয়ে দেওয়া হয়েছে, নর্থ ডিসিকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী না জানলে কি করবে? এইগুলো না আর এইসব নাটক আর খাচ্ছে না লোকে, এগুলো সব আইওয়াস। আর কতদিন উনি 3-3টে 4-4টে দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ সব নিয়ে বসে থাকার পরও যদি এতগুলো পরপর ফেলিয়ার হয়, তাহলে এই ফেলিয়ারের দায়িত্ব সম্পূর্ণ ওনাকে নিতে হবে। ওনার নাকি স্কটল্যান্ড ইয়ার্ড, ওনার নাকি মোসাদ র নিয়ে উনি বসে আছেন, পশ্চিমবঙ্গের র। আমি আর্মি মানে আর্মির সাথে আমি তুলনা করছি না। তা এত বড় বড় যখন ইনফরমেশনের এপিক সেন্টার নিয়ে উনি বসে আছেন, তাহলে এই ইনফরমেশনগুলো না থাকাও ওনার একটা ব্যর্থতার সব থেকে বড় পরিচয়। তাহলে উনি যখন টোটাল ফেলিয়ার, সব থেকে যখন ব্যর্থ, তাহলে উনি অবিলম্বে এখনো ছিটে পড়া লজ্জার লেশ মাত্র থেকে উনি ওই চেয়ার থেকে নেমে দাঁড়াক, সরে দাঁড়াক। কিন্তু মুখ্যমন্ত্রীকে সবাই বিরোধী দলরা বলে যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাহলে যদি আপনি বলছেন কন্ট্রোলই নেই, তাহলে উনিই তো সব, উনিই সুপ্রিমো, উনিই মুখ্যমন্ত্রী, উনিই সেটাই তো বলছি। তাহলে আর খবরটা কার কাছে থাকবে? আমি একটা মেন জায়গায় বসে আছি, সব খবর তো আমার কাছে আসার কথা। তাহলে আমার ইন্টেলিজেন্স ফেলিয়ার, তাহলে কোন মানুষের হাতে আমার রাজ্যের সুরক্ষা থাক? যেখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে, তাহলে কোন রাজ্যের মানুষের কাছে আমার সুরক্ষা পাবে? তাহলে তো আমার টোটাল রাজ্যের সুরক্ষা নিয়ে আমার প্রশ্নে উঠে যাচ্ছে। আপনি রোহিঙ্গা আটকাতে পারছেন না, বাংলাদেশি অনুপ্রবেশকারী আটকাতে পারছেন না, আপনি দুর্নীতি আটকাতে পারছেন না, তাহলে আপনি আলটিমেট পারছেনটা কি? কোন জায়গায় আপনি ফিটেস্ট? কোনো জায়গায় আপনি ফিটেস্ট না, তাহলে আপনি অবিলম্বে পদত্যাগ করুন। আর আপনাকে লোকে নিতে পারছে না, জাস্ট আপনাকে কেউ সহ্য করতে পারছে না। কিন্তু ম্যানমেড বন্যা করছে, বাংলাকে কলঙ্কিত করছে। মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা। ডিবিসির খুব ভুল হয়েছে। ডিবিসির উচিত ছিল বালতি গামলা করে জল ভরে নিয়ে গিয়ে কালীঘাটে ফেলে আসতে। এটা ডিবিসির খুব ভুল হয়েছে। আর ডিবিসির এটা উচিত হয়নি, এত শক্ত প্রাচীর বানিয়েছে কেন? এখনো ভাঙেনি যেটা।